তোমরা যারা স্কুল সার্ভিস কমিশনের 9-10 লেভেলে ফিজিক্যাল সায়েন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য মহাকর্ষ খুব ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। আজ আমরা মহাকর্ষ বিষয়ে আলোচনা করব। সকলে লক্ষ্য করো। দেখো, মনে করো দুটো বস্তু কণা যাদের ভর m1 এবং m2, তারা r ব্যবধানে আছে। এখন নিউটনের মহাকর্ষ সূত্রানুযায়ী এদের পারস্পরিক আকর্ষণ বল F সমান বড় হাতের g m1 m2 বাই r স্কয়ার। এই বড় হাতের জি, এটাকে কি বলা হয়? সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। আমরা প্রথমে এই সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞাটা শিখে নেব। দেখ, তাহলে বড় হাতের জি এটা মানে এফ আর স্কয়ার বাই m1 ইন্টু m2। সকলে দেখো, m1 সমান m2 সমান 1, r সমান 1 হলে g সমান f। তাহলে একক ভরের দুটো বস্তু কণাকে একক ব্যবধানে রাখলে পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকেই বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। এবার দেখো, এই মহাকর্ষীয় ধ্রুবকের সিজিএস পদ্ধতিতে মান হলো 6.674 ইন্টু 10⁻⁻8। এটা হলো মান। এককটা কি হবে লক্ষ্য করো। এফ মানে ডাইন, আর স্কোয়ার মানে সেমি স্কোয়ার, নিচে m1 m2 মানে পার গ্রাম স্কোয়ার। এটা হলো সিজিএস পদ্ধতিতে। এসআইতে 6.674 ইন্টু 10⁻⁻11। এককটা এফ নিউটন, আর স্কোয়ার মানে মিটার স্কোয়ার, তলায় m1 m2 পার কেজি স্কোয়ার। তাহলে দেখো, এই যে মহাকর্ষীয় ধ্রুবক, এর মান এবং একক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এটা মনে রাখার চেষ্টা করো। এবার দেখো, এবার আমরা শিখে নেব এই যে মহাকর্ষীয় সূত্র, তার ভেক্টর রূপ। মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপটা আমরা শিখে নেব। দেখো, ধরো আমি এখানে লিখলাম F12 ভেক্টর, মানে এই যে 1 নম্বর কণার উপর ক্রিয়াশীল বল 2 নম্বর কণা কর্তৃক, তাহলে এটা। তাহলে আবার বলি, F12 ভেক্টর মানে কি? 2 নম্বর কণার জন্য বা m2 ভরের জন্য m1 ভরের ওপর ক্রিয়াশীল বল। তাহলে এটা সমান বড় হাতের জি m1 m2 আর 12 ভেক্টর তার মড তার স্কোয়ার ইন্টু আর 12 ক্যাপ। আর 12 ক্যাপটা কি? মনে করো m1 ভরের বস্তু কণা এ বিন্দুতে আছে এবং m2 ভরের বস্তু কণা বি বিন্দুতে আছে। তাহলে আর 12 ক্যাপ এটা হলো এবি ভেক্টর বরাবর একক ভেক্টর।
তাহলে আমরা কি শিখে নিলাম? নিউটনের মহাকর্ষীয় সূত্রের ভেক্টর রূপ সকলে বুঝলে। এবার দেখো, এই যে নিউটনের মহাকর্ষীয় সূত্র, এখান থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা শিখে নেব। কি? প্রথম, এই মহাকর্ষ বল বস্তু কণা দুটির কেন্দ্রদ্বয়ের সংযোজী সরলরেখা বরাবর ক্রিয়া করে। মহাকর্ষ বল কেন্দ্রক বল। দেখো, মহাকর্ষ বল কেন্দ্রক বল বা সেন্ট্রাল ফোর্স, মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। আর মহাকর্ষ বল সংরক্ষী বল বা কনজারভেটিভ ফোর্স। কি বললাম? মহাকর্ষ বল সংরক্ষী বল বা কনজারভেটিভ ফোর্স। তার মানে কি? মহাকর্ষ বলের অধীনে কৃতকার্য অনুসৃত পথের উপর নির্ভরশীল নয়, প্রথম আর শেষ বিন্দুর অবস্থানের উপর নির্ভরশীল। মহাকর্ষীয় বলের অধীনে বদ্ধ পথে কৃতকার্য শূন্য। ঠিক আছে? দেখো, এই যে এফ ডট ডিএল, এটা শূন্য। তাহলে কি বললাম? মহাকর্ষ বল সংরক্ষী বল, এই বলের অধীনে কৃতকার্য অনুসৃত পথের উপর নির্ভরশীল নয়, শুধুমাত্র প্রথম ও শেষ বিন্দুর অবস্থানের উপর নির্ভরশীল। মহাকর্ষ বলের অধীনে বদ্ধ পথে কৃতকার্য শূন্য। কি ব্যাপারটা বোঝা গেল? আর এই বলের অধীনে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে। এবার দেখো, এই যে মহাকর্ষীয় ধ্রুবক আমরা শিখলাম, এর মাত্রীয় সংকেতটা আমরা আলোচনা করব। মাত্রীয় সংকেত পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো, মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রীয় সংকেত। তাহলে বলের মাত্রীয় সংকেত আর স্কোয়ারের মাত্রীয় সংকেত বাই m1 এর মাত্রীয় সংকেত ইন্টু m2 এর মাত্রীয় সংকেত। বলের মাত্রীয় সংকেত কি? m l t টু দি পাওয়ার -2 r স্কোয়ার মানে l স্কোয়ার, m1 m2 m স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করে কি পেলাম? m টু দি পাওয়ার -1 l কিউব t টু দি পাওয়ার -2। তাহলে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, তার মান সিজিএস ও এসআই তে একক, তার মাত্রীয় সংকেত আমরা শিখে নিলাম। প্রত্যেকটাই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার দেখো, আমরা খুব ভালো একটা প্রবলেম আমরা আলোচনা করব। কি প্রবলেমটা? এম ভরের দুটি বস্তু কণা আর ব্যবধানে আছে। প্রত্যেকটি বস্তু কণাকে কি বেগ প্রদান করলে পারস্পরিক ব্যবধান অপরিবর্তিত রেখে পারস্পরিক মহাকর্ষ বলের প্রভাবে বৃত্ত পথে ঘুরবে। তাহলে দেখো, তাহলে দুটো বস্তু কণা, এম ভরের দুটো বস্তু কণা আর ব্যবধানে আছে। তাহলে এদের ব্যবধান আর। এখন বলছে যে এদেরকে কি বেগ প্রদান করলে পারস্পরিক মহাকর্ষ বলের প্রভাবে
এদের পারস্পরিক ব্যবধান অপরিবর্তিত রেখে বৃত্তপথে ঘুরবে। তাহলে বৃত্তের কেন্দ্র, এদের সংযোগী সরলরেখার মধ্যবিন্দু, এই বৃত্তের ব্যাসার্ধ r1 মানে r/2। তাহলে দেখ, এদেরকে যদি আমরা ভি বেগ প্রদান করি তাহলে mv²/r1 মানে হলো এদের পারস্পরিক মহাকর্ষ বল। তাহলে তাহলে mv², r1 মানে r/2, নিচে r, ওপরে 2। এবার এফটা কি দেখো, জি m1 ইন্টু m2 মানে m ইন্টু m, তাহলে m²/r²। তাহলে দেখো v² সমান আমি কি পাচ্ছি, জি, একটা m কেটে গেল, m রইল, একটা আর কেটে গেল, নিচে r রইল, এই দুইকে নিচে নামিয়ে দিলাম। তাহলে ভি হলো √/g m/2r। তাহলে এই যে প্রবলেম যেটা আমি আলোচনা করলাম, এটা সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমরা এই উত্তরটা মনে রাখার চেষ্টা করো। এবার দেখো, এইরকমই আরেকটি অঙ্ক আমি আলোচনা করছি, জাস্ট ইনফরমেশনের জন্য বলছি, আমি প্রমাণ করব না। কি কোশ্চেনটা কি, যে m ভরের তিনটি বস্তু কণাকে একটি সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুতে রাখা আছে। তাহলে কি বললাম, m ভরের তিনটি বস্তু কণাকে একটি সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুতে রাখা আছে। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a। এবার দেখো কি প্রশ্ন, না প্রত্যেকটি বস্তু কণাকে কি বেগ প্রদান করলে পারস্পরিক ব্যবধান অপরিবর্তিত রেখে পারস্পরিক মহাকর্ষ বলের প্রভাবে বৃত্তপথে ঘুরবে। তার মানে এটা ধরো এইভাবে বৃত্তপথে ঘুরবে। তাহলে সেক্ষেত্রে কত বেগ প্রদান করতে হবে, না ভি সমান √/g m/a। তাহলে তোমরা উত্তরটা মনে রাখার চেষ্টা করো। তাহলে দুটো যে প্রশ্ন আমি বললাম, দুটো প্রশ্নই খুব ইম্পর্টেন্ট, সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবার দেখো, তাহলে আমি এই যে আলোচনা আজকে করছি, এই আলোচনা আমি কোন বই থেকে আলোচনা করছি, না এটা দেখো সৃষ্টি প্রকাশনীর যে 11-এর সেকেন্ড সেমিস্টারের বই, আমি এটা থেকে আলোচনা করছি। তোমরা লক্ষ্য করো, এই যে দুটো অঙ্ক আমি আলোচনা করলাম, দেখো এটা পেজ নম্বর 5 উদাহরণ 1.3 এবং পেজ নম্বর 5-এর উদাহরণ 1.4 এখানে রয়েছে। এখন তোমরা যদি এই বইটা সংগ্রহ করতে পারো তাহলে ক্লাসটা করতে তোমাদের খুব সুবিধা হবে। এবার দেখো, এবার আমরা আলোচনা করব ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ। তাহলে আমরা কি আলোচনা করব, ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ। ধরো এটা পৃথিবী, ভর বড় এম, ব্যাসার্ধ বড় আর, হলো। তাহলে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ ছোট জি, gm/r²।
তাহলে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ বড় জি বড় এম বাই আর স্কোয়ার। এবার দেখো একটা প্রশ্ন, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় খুব খুব থাকে কি না, ভর অপরিবর্তিত থেকে পৃথিবীর ব্যাসার্ধ, দেখো ভর অপরিবর্তিত থেকে পৃথিবীর ব্যাসার্ধ .1% হ্রাস পেলে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের কিরূপ পরিবর্তন হবে। হলো খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো তাহলে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ ছোট জি, জি বড় এম বাই আর স্কোয়ার। এবার দেখো আমি উভয় পক্ষে ই বেসে লগ নিচ্ছি। ই বেসে লগ মানে লন, দেখো লন জি, লন জি এম মাইনাস লন আর স্কোয়ার। তাহলে লন আর স্কোয়ার দুইটা সামনে এলো, 2 লন আর। ডিফারেন্সিয়েশন করছি, ডিজি বাই জি এটা ধ্রুবক পদ, ডেরিভেটিভ শূন্য, মাইনাস 2 dr বাই আর। এবার দেখো আমাদের কি বলেছে, ব্যাসার্ধ 0.1% হ্রাস পাচ্ছে, তাহলে দেখো ডিজি বাই জি মাইনাস 2, তাহলে dr বাই আর এটা কত 0.1% হ্রাস, তাহলে মাইনাস 0.1%, তাহলে প্লাস 0.2%। তাহলে কি হলো, ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ 0.2% বাড়বে। এবার দেখো এই অঙ্কটা করার একটা কৌশল আছে, মানে এই যে ব্যাসার্ধের পরিবর্তন এটা যদি ক্ষুদ্র হয় তাহলে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন কেমন হবে, দ্বিগুণ বিপরীত পরিবর্তন, দ্বিগুণ বিপরীত পরিবর্তন। দেখো ব্যাসার্ধ কি হয়েছে, কমেছে, তার বিপরীত কি বৃদ্ধি, তাহলে অভিকর্ষ ত্বরণ বৃদ্ধি পাবে। ব্যাসার্ধ কত কমেছে, 0.1%, তার দ্বিগুণ 0.2%, তাহলে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ দ্বিগুণ বিপরীত পরিবর্তন মানে 0.2% বৃদ্ধি পাবে। ঠিক আছে, এবার দেখো কখনো কখনো দেখা গেছে একটা প্রশ্ন হয় যে পৃথিবীর ভর অপরিবর্তিত আছে, ব্যাসার্ধটা হয়ে যাচ্ছে অর্ধেক, ব্যাসার্ধটা অর্ধেক, তাহলে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কি হবে। দেখো আমরা শিখে ফেলেছি ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি বড় এম বাই আর স্কোয়ার। এখন যদি ব্যাসার্ধ r1 হয়ে যায় তাহলে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ g1 জি এম বাই r1 স্কোয়ার, তাহলে জি এম r1 মানে r বাই 2, তাহলে r স্কোয়ার বাই 4, 4 উপরে উঠলো, জি এম বাই আর স্কোয়ার 4g, তাহলে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ হয়ে গেল 4g। ঠিক আছে, এগুলো কিন্তু সবই পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এবার দেখো আমরা শিখে নেব ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ আর পৃথিবীর গড় ঘনত্ব
এর মধ্যে সম্পর্ক। তাহলে কি শিখবো না, ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ ও পৃথিবীর গড় ঘনত্বের মধ্যে সম্পর্ক। এটাও কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এটা যেটা আলোচনা করতে যাচ্ছি, দেখো তাহলে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ ছোট জি, জি বড় এম বাই আর স্কোয়ার। এখন আমি ধরে নিচ্ছি যে আমাদের পৃথিবী একটা সুষম সমসত্ব গোলক। কি ধরে নিলাম বলো? যে আমাদের পৃথিবী সুষম সমসত্ব গোলক। তাহলে দেখো, তাহলে জি বড় হাতের জি, এম পৃথিবীর ভর, আমি কি ধরে নিয়েছি গোলক, তার আয়তন 4/3 বড় আর কিউব, পৃথিবীর গড় ঘনত্ব রো, তলায় আর স্কোয়ার হলো। তাহলে দেখো ছোট জি 4/3 বড় জি রো আর। এই সমীকরণটা তোমাদের মনে রাখতে হবে। এই সমীকরণটা কিন্তু অনেক ক্ষেত্রে কাজে লাগবে। এবার দেখো, তাহলে রো, রো মানে কি হলো 3g বাই 4 বড় জি আর। তাহলে দেখো রো মানে 3g বাই 4 বড় জি আর। এটা হলো ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ ও পৃথিবীর গড় ঘনত্বের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা এর মানটা মানে পৃথিবীর এই যে গড় ঘনত্ব, এর মানটা মোটামুটি কেমন হয় এটা আমরা দেখব, এবং তোমরাও এই মানটাকে মনে রাখার চেষ্টা করবে যে পৃথিবীর গড় ঘনত্বের মানটা কত। লক্ষ্য করো, তাহলে রো 3 ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ আমি ধরে নিলাম সিজিএস পদ্ধতি 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার বাই 4 পাই মানে 3.14 বড় জি আমি ধরে নিলাম 6.67 সিজিএস পদ্ধতি 10⁻⁻8। এটা হলো মানটা। ঠিক আছে, তোমাদের একটু আগেই আমি আলোচনা করেছি যে সিজিএস পদ্ধতিতে এর মানটা কত। আচ্ছা, এবার দেখো ইনটু বড় আর পৃথিবীর ব্যাসার্ধ। আমরা ধরে নিলাম পৃথিবী 6400 কিলোমিটার ব্যাসার্ধের একটি গোলক। তাহলে 1 কিলোমিটার মানে কত সেমি? 10⁵ সেমি। তাহলে এই মানগুলো যদি বসাই মোটামুটি আসে 5.48 গ্রাম পার সেমি কিলো। এটা কি পেলাম? পৃথিবীর গড় ঘনত্ব। এবার দেখো তোমরা কিভাবে মনে রাখবে যে পৃথিবীর গড় ঘনত্ব হলো জলের ঘনত্বের প্রায় 5.5 গুণ। তাহলে পৃথিবীর গড় ঘনত্ব কি? জলের ঘনত্বের প্রায় 5.5 গুণ। এইটা তোমরা মনে রাখবে। তাহলে এখনো পর্যন্ত যা আমাদের আলোচনা হয়েছে তোমরা সকলে খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে। এবার দেখো একটা অঙ্ক আমি আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। নতুন আবিষ্কৃত একটি গ্রহের ঘনত্ব পৃথিবীর দ্বিগুণ। তাহলে একটা
নতুন আবিষ্কৃত গ্রহ তার ঘনত্ব পৃথিবীর দ্বিগুণ। ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ ভূপৃষ্ঠের সমান। পৃথিবীর ব্যাসার্ধ ৮, তাহলে ওই গ্রহের ব্যাসার্ধ কত? দেখো, তাহলে আমরা কি এখানে পাচ্ছি না, ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠের সঙ্গে সমান। তাহলে G1 মানে G, তাহলে আমি ধরে নিলাম ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ G1, ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ G। এবার দেখো, আমরা একটু আগেই শিখে ফেলেছি G মানে, ছোট G মানে 4/3 পাই বড় G রো বড় R। তাহলে দেখো G1 4/3 পাই বড় G রো 1 R1। R1 ওই গ্রহের ব্যাসার্ধ। G ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ 4/3 পাই G রো R। 4/3 পাই G কেটে দিলাম, রো 1 মানে 2 রো বসিয়ে দিলাম, এটা রো R। তাহলে R1 কি পেয়ে গেলাম? R/2। তাহলে ওই গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক। এবার দেখো, এই যে অঙ্ক, এই অঙ্ক সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। চাঁদ ও পৃথিবীর ভরের অনুপাত 1:81। তাহলে চাঁদের ভর এটা, পৃথিবীর ভর m 1/81। চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর 1/4। তাহলে এটা চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর 1/4। ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ G হলে চন্দ্রপৃষ্ঠে কত? দেখো, ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ এটা Gm/r²। চন্দ্রপৃষ্ঠে Gm মানে G বড় হাতের G চাঁদের ভর বাই চাঁদের ব্যাসার্ধের স্কয়ার। তাহলে দেখো G, তাহলে চাঁদের ভর মানে এখান থেকে কি পাচ্ছি? বড় M তলায় 81 আর M এর স্কয়ার, দেখো r² তলায় 16, তাহলে 16/81 বড় G বড় M বাই r²। এটা কি ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ 16/81 ইন্টু G। তাহলে কি পেলাম? Gm 16/81 G। তাহলে এই দুটো অঙ্কই তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, খুব ভালো করে প্র্যাকটিস করবে। আর এই অঙ্ক দুটো সৃষ্টি প্রকাশনীর যে বই, এটা পেজ নম্বর 8-এ আছে, এত নম্বর উদাহরণ। এটা পেজ নম্বর 10-এ আছে, এত নম্বর উদাহরণ। ঠিক আছে? এবার দেখো, আমরা আলোচনা করব খুব ইম্পর্টেন্ট একটা থিওরি, ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন হতে পারে, এই জায়গাটা থেকে অনেক প্রশ্ন হতে পারে। লক্ষ্য করো, ধরো পৃথিবী, এটা ভূপৃষ্ঠ, এখানে অভিকর্ষজ ত্বরণ G বড় M বাই বড় R এর স্কয়ার। এবার ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায়, ধরো এখানে, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব কত? r+h। তাহলে এখানে অভিকর্ষ ত্বরণ কত? G1। তাহলে Gm বাই r+h এর হোল স্কয়ার। তাহলে দেখো G বাই G1, আমরা যদি এটাকে এটা দিয়ে ভাগ করি, তাহলে কি পাচ্ছি? r+h বাই r তার হোল স্কয়ার। r বাই r মানে 1 যুক্ত h বাই r তার হোল স্কয়ার। তাহলে G1 G বাই
1 প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার। এটা তোমাদের মনে রাখতে হবে, এটা হলো অঙ্ক করার ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে আমরা অঙ্ক করব। এবার তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে ভূপৃষ্ঠ থেকে ওপর দিকে উঠলে অভিকর্ষজ ত্বরণ কমে যায়। তাহলে ভূপৃষ্ঠ থেকে যদি আমরা ওপর দিকে উঠি তাহলে অভিকর্ষ ত্বরণ কি হবে? কমে যাবে। এবার একটা অ্যাপ্রক্সিমেশন আছে। কি অ্যাপ্রক্সিমেশন? মনে করো এই উচ্চতা যেটা আমরা ওপর দিকে উঠছি ভূপৃষ্ঠ থেকে, এটা এইচ ভেরি ভেরি লেস দেন আর, বা এইচ বাই আর ভেরি ভেরি লেস দেন 1, মানে খুব নিকটবর্তী অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে যদি এটা হয়, তাহলে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ G1 এটা হবে G1 মাইনাস 2H বাই R। তাহলে দেখো G1 G মাইনাস 2H G বাই R, তাহলে অভিকর্ষ ত্বরণের হ্রাস G মাইনাস G1 কত হলো? এটা। তাহলে G মাইনাস G1 এটা হলো অভিকর্ষ ত্বরণের হ্রাস কত? এটা। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এবার দেখো খুব পরিচিত অঙ্ক, খুব পরিচিত অঙ্ক। ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠের মানের 1% হবে। তাহলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ ভূপৃষ্ঠের মানের 1% হবে। খুব পরিচিত অঙ্ক, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় পড়ে, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো, তাহলে G1 টা 1% হচ্ছে, তাহলে G বাই 100। তাহলে G1 আমি মাত্র এখানে শিখেছি, দেখো বসিয়ে দিই Gm তলায় R প্লাস এইচ তার হোল স্কোয়ার 1/100। G মানে এটা শিখেছি Gm বাই R স্কোয়ার। দেখো বড় জি বড় এম কেটে গেল, আমি উল্টে দিলাম দিয়ে বর্গমূল করছি, তাহলে R প্লাস এইচ 10R, তাহলে এইচ মানে 9R। তাহলে ভূপৃষ্ঠ থেকে 9R উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1% হবে। এবার ধরো এই ধরনের অঙ্ক বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসে, এইটা করার কৌশলটা কি? দেখ আমি বলছি শোনো, কত? 1%। 1% মানে 1/100। তুমি 100 বর্গমূল করো, কত হলো? 10। সেখান থেকে 1 বিয়োগ করো, কত হলো? 9। তাহলে কত উচ্চতা? 9R। আবার বলি, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠের মানের 1% হবে। তাহলে 1% দেখো 1% মানে 1/100। তুমি এবার এই 100টাকে গুরুত্ব দাও, 100 বর্গমূল করো, হলো 10। 10 থেকে 1 বিয়োগ করো 9। তাহলে উচ্চতা কত? 9R হলো। তাহলে আসল কৌশলটা কি?
আমি কিভাবে সমাধান করলাম? দেখো, G1 G/n যদি হয়ে যায়, তাহলে এইচটা হবে √n - 1 ইন্টু r। ঠিক আছে, আরো উদাহরণ আলোচনা করি, তোমরাও বাড়িতে এইভাবে মুখে মুখে প্র্যাকটিস করবে। দেখো, বলছে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1/4 অংশ হবে। মনে করো তোমাকে বলল G1 হবে G/4, তাহলে কি বলছে, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 4/1 হবে। নিচে কত? 4, 4 এর বর্গমূল 2, 1 বিয়োগ করলে 1, তাহলে h সমান r। তুমি এই ফর্মুলায় ফেলো, m এর জায়গায় 4 বসাও, √4 - 1 ইন্টু r, তাহলে h সমান কত হলো? r। ধরো তোমাকে প্রশ্ন দিল ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ G/25 হবে। ফর্মুলায় ফেলো, √25 - 1, তাহলে 5 - 1 4r। ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষের ত্বরণের মান, অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের অর্ধেক হবে, তাহলে √2 - 1 ইন্টু r, এটা কত হচ্ছে? √2 - 1 ইন্টু r। একটু বাড়িতে সকলে প্র্যাকটিস করবে, মুখে মুখে ক্যালকুলেশন না করে প্র্যাকটিস করবে, দেখবে তুমিও ক্যালকুলেশন ছাড়াই এই ধরনের অঙ্ক সলভ করতে পারবে। তোমরা যারা সকলে আমার এই ক্লাস করছো, প্রত্যেকে কমেন্ট করে জানিও তোমাদের ক্লাস কেমন লাগছে। প্রত্যেকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার দেখো, এই যে থিওরি আমরা শিখে ফেললাম, এই যে থিওরিটা শিখে ফেললাম, এখান থেকে ধরো এরকম অঙ্ক পড়লো যে ভূপৃষ্ঠে একটি বস্তুর ওজন, ভূপৃষ্ঠে একটি বস্তুর ওজন ধরো 16 নিউটন। পৃথিবীর ভূপৃষ্ঠে একটা বস্তুর ওজন 16 নিউটন, তাহলে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায়, ব্যাসার্ধের সমান উচ্চতায় ওজন কত হবে? খুব পরিচিত অঙ্ক কম্পিটিটিভ পরীক্ষার। দেখো, ধরো বস্তুর ভর m, ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত? g, তাহলে ওজন মানে mg, এটা কত? এটা বলেছে 16 নিউটন, এটা 16 নিউটন। এবার দেখ, ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ কি হবে? দেখ, ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ আমরা শিখেছি Gm/r², তাহলে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কি হবে? দেখো, Gm/r + h তার হোল স্কয়ার, তাহলে r এখানে h টাও বড় r তার হোল স্কয়ার, তাহলে Gm r যুক্ত r 2r তার হোল স্কয়ার 4r²। Gm/r² মানে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ G/4, তাহলে ওই অবস্থানে বস্তুর ওজন কি হবে? m × G1, তাহলে m G/4, তাহলে mg
মানে ডব্লু যেটা ভূপৃষ্ঠে ছিল বাই 4 কত ছিল 16 বাই 4, তাহলে কত হলো 4 নিউটন। এবার দেখ এই রকমই কোশ্চেন, যে ভূপৃষ্ঠে একটা সরল দোলক আছে, একটা সরল দোলক আছে ভূপৃষ্ঠে। দেখো ভূপৃষ্ঠে তার পর্যায়কাল টি, এটা বলে দিয়েছে। তাহলে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায়, পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় পর্যায়কাল কি হবে, পর্যায়কাল কত হবে। দেখো তাহলে ভূপৃষ্ঠে পর্যায়কাল মানে টি সমান 2π√L/g। পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় পর্যায়কাল T1 2π√L/g1, কারণ ওই অবস্থানে অভিকর্ষ ত্বরণ চেঞ্জ হয়ে গেছে। 2π√L/g1 মানে আমি কি এইমাত্র শিখে ফেললাম g/4, তাহলে নিচে জি ওপরে 4, তাহলে T1 এই 4 বর্গমূল 2 হয়ে বেরিয়ে এলো 2 × 2π√L/g, তাহলে 2t। দারুণ ভালো একটা প্রশ্ন। কি ভূপৃষ্ঠে একটি সরল দোলকের দোলনকাল যদি বড়টি হয়, তাহলে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় ওই সরল দোলকের দোলনকাল কি হবে 2t। দুটো প্রশ্নই অত্যন্ত ইম্পর্টেন্ট। এবার কি, এবার আমরা আলোচনা করব খুব ভালো একটা থিওরি, কি ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণ। দেখো পৃথিবী ব্যাসার্ধ আর, এই যে ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় আমরা যাচ্ছি, তাহলে ভূপৃষ্ঠ থেকে যদি এইচ গভীরতায় যাই, তাহলে এখানে যদি কোনো বস্তু কণা রাখি, এই যে বলয়াকৃতি অংশটার জন্য কোনো আকর্ষণ বল অনুভব করবে না। এই r-h ব্যাসার্ধের যে গোলক, তার জন্য আকর্ষণ বল অনুভব করবে। তাহলে ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণ কি g1 4/3π g(ρ)r-h। তাহলে ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণ এটা আমরা কি পেলাম না, ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ। ঠিক একটু আগে শিখেছি ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ 4/3π g(ρ)r। তাহলে দেখো g1/g, এটাকে এটা দিয়ে যদি ভাগ করি r-h/r, r/r মানে 1, h/r, তাহলে কি সমীকরণ আমি শিখে ফেললাম, g1 মানে g1 - h/r। তাহলে ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ এটা। এক্ষেত্রেও কি পেলাম g1 <g। তাহলে দেখো আমরা কি শিখে ফেলেছি, ভূপৃষ্ঠ থেকে তুমি উপর দিকে ওঠো, অভিকর্ষ ত্বরণ কমে যাবে। ভূপৃষ্ঠ থেকে অভ্যন্তরে যাও,
অভিকর্ষ ত্বরণ কমে যাবে। এইবার দারুণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, ভূপৃষ্ঠ থেকে ওপর দিকে ওঠার ক্ষেত্রে, ভূপৃষ্ঠ থেকে ওপর দিকে ওঠার ক্ষেত্রে ধরো এইচ ভেরি ভেরি লেস দেন যখন আর, তখন দেখো আমরা শিখেছি জি মাইনাস জি ওয়ান মানে 2hg/r। তাহলে অভিকর্ষ ত্বরণের যে পরিবর্তন 2hg/r হলো। এবার ঠিক ওই গভীরতায় যদি যাই, তাহলে এই সমীকরণ আমাকে কি শেখাচ্ছে লক্ষ্য করো। তাহলে এই সমীকরণ g1 সমান g মাইনাস hg/r, তাহলে g মাইনাস g1 মানে hg/r। তাহলে অভিকর্ষ ত্বরণ কমছে, কিন্তু কতটা কমছে? ডেল্টা g2 hg/r। তাহলে ব্যাপারটা বোঝো। এইমাত্র আমি কি বললাম? ভূপৃষ্ঠ থেকে ওপর দিকে আমি উঠব, অভিকর্ষ ত্বরণ কমে যাবে, নিচের দিকে নামবো কমে যাবে। কিন্তু আমি একটা স্পেশাল কেস আলোচনা করতে চাইছি, যদি এইচ ভেরি ভেরি লেস দ্যান আর হয়, তাহলে ওপরের দিকে উঠলে অভিকর্ষ ত্বরণ যে কমছে আর নিচের দিকে নামলে যে অভিকর্ষ ত্বরণ কমছে, সেই দুটো অনুপাত আমি নির্ণয় করতে চাইছি। তাহলে দেখো এইটাকে এটা দিয়ে ভাগ আমি করব, তাহলে 2hg/r hg/r, তাহলে 2, তাহলে ডেল্টা g1 is to ডেল্টা g2 2:1। ক্লিয়ার? তাহলে ওপরের দিকে উঠলে অভিকর্ষ ত্বরণ কমে যাবে বেশি। একটা উদাহরণ দিই, মনে কর ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ 980 সেমি পার সেকেন্ড স্কয়ার। দেখো ধরো ভূপৃষ্ঠ 980 সেমি পার সেকেন্ড স্কয়ার, এবং এই শর্ত এইচ ভেরি ভেরি লেস দেন আর, তাহলে আমি এইচ গভীরতায় গেলাম নিচের দিকে, অভিকর্ষ ত্বরণ হলো এটা। তাহলে অভিকর্ষ ত্বরণ হলো 979 সেমি পার সেকেন্ড স্কয়ার, কমলো 1। তাহলে আমি এইচ ওপরে যাব, অভিকর্ষ ত্বরণ হবে 978 সেমি পার সেকেন্ড স্কয়ার। তাহলে এইচ গভীরতায় গেলে কমলো 1 সেমি পার সেকেন্ড স্কয়ার কমলো। তাহলে এইচ উচ্চতায় গেলে 2 সেমি পার সেকেন্ড স্কয়ার কমলো। ডেল্টা g1 is to ডেল্টা g2 2:1। কি সকলে বুঝলে? খুব ভালো করে এটা মনে রাখার চেষ্টা করবে, এটা সব ধরনের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবার দেখো, এই যে ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় এই যে অভিকর্ষজ ত্বরণ যেটা আমি শিখে ফেললাম, আচ্ছা বলো তো পৃথিবীর কেন্দ্র থেকে তাহলে দূরত্বটা কত? তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব হলো r-h। দেখো তাহলে এইখানে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব r-h, আমি এইটাকে যদি ছোট আর দিয়ে লিখি, তাহলে g1 মানে কি আমি পেয়ে যাই 4/3 পাই জি রো ছোট আর। তাহলে দেখো, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে আমি দূরত্বটাকে ধরে নিলাম ছোট আর। তাহলে এখানে আমি কি শিখে ফেললাম? যে পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত অভিকর্ষজ ত্বরণ ভ্যারিজ অ্যাজ আর।
ভ্যারিজেস আর কেন্দ্র থেকে দূরত্বের সঙ্গে সমানুপাতিক। এবার আমি একটা লেখচিত্র এঁকে ফেলবো, লক্ষ্য করো সকলে। দেখো, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব, এটা অভিকর্ষজ ত্বরণ। তাহলে এখানে আমি কি শিখে ফেললাম? পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত যে অভিকর্ষজ ত্বরণ, এইটা ভ্যারিজ অ্যাজ আর। পৃষ্ঠে এটা হয়ে গেল সর্বোচ্চ। এবার তারপরে এবার দেখো, আমরা একটু আগেই আলোচনা করেছি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ কি? gm বাই আর প্লাস এইচ এর হোল স্কয়ার। একটু আগে আলোচনা করেছি। তাহলে ধরো এই বিন্দু, পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে উচ্চতা হলো এইচ, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব কত? আর প্লাস এইচ। তাহলে আমি এটাকে এইভাবে লিখছি, gm বাই আর স্কয়ার। তাহলে ভূপৃষ্ঠের ওপরে, ভূপৃষ্ঠ থেকে ওপর দিকে যে অভিকর্ষজ ত্বরণ, তাহলে সেটা কি হলো? দেখো, সেটা হয়ে গেল ভ্যারিজ অ্যাজ 1 বাই আর স্কয়ার। পৃথিবীর কেন্দ্র থেকে যে দূরত্ব, তার বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। এটা কখন? এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে বাইরে। কি ক্লিয়ার? তাহলে এইটাকে যদি লেখচিত্রের আকারে প্রকাশ করি এমন, তাহলে দেখো, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের সঙ্গে অভিকর্ষ ত্বরণের যে পরিবর্তন, তার লেখচিত্র এটা। তাহলে এইটা কখন প্রযোজ্য? এইটা প্রযোজ্য পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত। এইটা আরটা গ্রেটার দ্যান ইকুয়াল টু আর। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্রত্যেকে খুব ভালোভাবে এটাকে তৈরি রাখবে। এবার দেখো, পৃথিবীর আহ্নিক গতির জন্য ফাই অক্ষাংশে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ একটা থিওরি, এবং এখান থেকে প্রচুর প্রশ্ন হয়। লক্ষ্য করো, ধরো পৃথিবী নিরক্ষরেখা, এটা ফাই অক্ষাংশ, এইখানে এই অবস্থায় পৃথিবী নিজ অক্ষের চারিদিকে আমরা ধরে নিলাম ওমেগা কৌণিক বেগে ঘুরছে। তাহলে এই ফাই অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণ জি ফাই, তাহলে জি মাইনাস বড় আর ওমেগা স্কয়ার কজ এ স্কয়ার ফাই হলো। তাহলে ফাই অক্ষাংশে পৃথিবীর আহ্নিক গতির জন্য অভিকর্ষ ত্বরণ কি হচ্ছে? জি ফাই মানে জি মাইনাস আর ওমেগা স্কয়ার কজ স্কয়ার ফাই। তাহলে অভিকর্ষ ত্বরণ কমে যাচ্ছে। এই কমে যাওয়াটা সব থেকে বেশি কোথায়? নিরক্ষরেখায়। তাহলে এই কমে যাওয়াটা সব থেকে বেশি নিরক্ষরেখায়, মানে ফাইটা কত? 0 ডিগ্রি। তাহলে সেখানে কত? দেখো, জি মাইনাস আর ওমেগা স্কয়ার, কারণ cos 0 ডিগ্রির মান 1 আমরা জানি। তাহলে নিরক্ষরেখায় এই যে কমে যাওয়া অভিকর্ষ ত্বরণের সবচেয়ে বেশি, আর এই আহ্নিক গতির প্রভাব পড়বেই না, একদম পড়বে না। কোথায়? মেরুতে। মেরু মানে দেখো, মেরুতে ফাইটা হলো 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মানে 0। তাহলে জি ফাই মানে হলো জি। মনে রাখার চেষ্টা করুন। এবার তাহলে দেখো,
আমরা সমীকরণটা লিখে ফেলি, জি ফাই জি মাইনাস আর ওমেগা স্কোয়ার কজ স্কোয়ার ফাই। এবার বলছে পৃথিবীর আবর্তন বন্ধ হয়ে গেল, পৃথিবী আর ঘুরছে না, ঘোরা বন্ধ। তাহলে যেটা বিয়োগ হচ্ছিল আর বিয়োগ হবে হবে না। আমি এমনি উদাহরণ দিচ্ছি। মনে করো এই জিটা 980 আর এইটা 4, তাহলে বিয়োগ করে হচ্ছিল 976, কিন্তু পৃথিবী ঘুরতে ঘুরতে হঠাৎ থেমে গেল। তাহলে যেটা 4 বিয়োগ হচ্ছিল আর হবে না, অভিকর্ষ ত্বরণ হয়ে গেল 980। তাহলে প্রশ্ন কি না, পৃথিবীর আবর্তন যদি হঠাৎ থেমে যায় তাহলে অভিকর্ষ ত্বরণ কি হবে? বেড়ে যাবে। এবার বিপরীত কোশ্চেন, পৃথিবীর আবর্তন বেগ যদি বেড়ে যায় তাহলে আমি কি বললাম, এটা 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার, এটা 4 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ওমেগাটা বেড়ে যাচ্ছে, 4টা 8 হয়ে গেল। তাহলে বিয়োগ করে আমার কত হচ্ছিল? 976 সেমি পার সেকেন্ড স্কোয়ার, এখন হবে 972 সেমি পার সেকেন্ড স্কোয়ার। কি হলো? অভিকর্ষ ত্বরণ বাড়লো না কমলো? কমলো। তাহলে দুটো উত্তর, খুব ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন। যে পৃথিবীর আহ্নিক গতির যে প্রভাব, তাহলে পৃথিবীর আহ্নিক গতি হঠাৎ যদি থেমে যায় ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ বেড়ে যাবে। পৃথিবীর আবর্তন বেগ বা আহ্নিক গতির কৌণিক বেগ যদি বেড়ে যায় তাহলে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ কমে যাবে। এইবার দেখো সব থেকে যেটা বিখ্যাত কোশ্চেন, পৃথিবীর আহ্নিক গতির কৌণিক বেগ বর্তমান বেগের কত গুণ হলে নিরক্ষরেখায় একটি বস্তু ভারহীন হবে? নিরক্ষরেখায় একটি বস্তু ভারহীন হবে। তাহলে নিরক্ষরেখায় আমি কি শিখে ফেলেছি? দেখো নিরক্ষরেখায় আমি কি শিখে ফেলেছি? জি মাইনাস আর ওমেগা স্কোয়ার। এটাই পৃথিবীর আহ্নিক গতির কৌণিক বেগ বাড়ছে বাড়ছে বাড়ছে, বাড়তে বাড়তে হয়ে গেল ওমেগা জিরো। ওমেগা জিরো, তাহলে জি ফাই হয়ে গেল 0। তাহলে ওমেগা জিরো, তাহলে জি মাইনাস আর ওমেগা জিরো স্কোয়ার, এটা হয়ে গেল। তাহলে জি ফাই হয়ে গেল 0। তাহলে নিরক্ষরেখায় একটা বস্তু ভারহীন হয়ে যাবে। আবার বলি, পৃথিবীর আহ্নিক গতির কৌণিক বেগ বাড়ছে বাড়ছে বাড়ছে, বাড়তে বাড়তে এমন হয়ে গেল যে নিরক্ষরেখায় যে অভিকর্ষজ ত্বরণ সেটা হয়ে গেল 0। তাহলে নিরক্ষরেখায় কোনো ব্যক্তি বা বস্তু ভারহীন। তাহলে দেখো, বা জি মাইনাস আর ওমেগা জিরো স্কোয়ার ইকুয়াল টু 0, বা আর ওমেগা জিরো স্কোয়ার মানে জি, বা ওমেগা জিরো স্কোয়ার মানে জি বাই আর। এটা রইল। এখান থেকেও প্রশ্ন আছে, একটু পরে আলোচনা হবে। এবার দেখ, আমরা যদি সব মানগুলো বসাই বর্তমানের, মানে পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর আহ্নিক গতির কৌণিক বেগ, ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ, আমরা মোটামুটি একটা মান পাবো 1/289। তাহলে বা দেখো জি বাই আর, জি বাই আর আমরা পেয়ে যাচ্ছি 289 ওমেগা স্কোয়ার। এবার এই সমীকরণটা দেখো, তাহলে বা ওই যে সমীকরণ ওমেগা জিরো স্কোয়ার মানে জি বাই আর, জি বাই আর মানে কি পেয়েছি?
289 ওমেগা স্কোয়ার, বর্গমূল করছি, ওমেগা 0 মানে 17 ওমেগা। কি শিখলে? যে পৃথিবীর আহ্নিক গতির কৌণিক বেগ যদি বর্তমান কৌণিক বেগের 17 গুণ হয়ে যায়, তাহলে নিরক্ষরেখায় কোনো ব্যক্তি বা বস্তু ভারহীন হয়ে যাবে। তাহলে নিরক্ষরেখায় কোনো ব্যক্তি বা বস্তু ভারহীন হয়ে যাবে। এইবার দেখো, যদি এমন কোশ্চেন দেয় যে ওই মানটা কত, ওই নির্দিষ্ট মানটা কত, না 1.2356 10⁻³ রেডিয়ান পার সেকেন্ড মনে রাখতে পার। এবার দেখো তো, তাহলে তখন দিন রাত্রির পরিমাণ কত হবে? সেই তখন যখন নিরক্ষরেখায় ব্যক্তি বা বস্তু ভারহীন, তখন দিন রাত্রির পরিমাণ কত হবে? আচ্ছা, এখন কত? এখন 24 ঘন্টা। তাহলে টি মানে 2π/ω, এটা 24 ঘন্টা এখন। তাহলে তখন T0 2π/ω0, তাহলে 2π/17 ওমেগা, তাহলে বড়টি/17, বড়টি মানে 24 ঘন্টা, তাহলে প্রায় 1.41 ঘন্টা। এবার দেখো, তাহলে তখন এই যে পৃথিবীর আবর্তন কাল যেটা, এটা আমি মানে পেলাম, মানে T0 মানে 1.41 ঘন্টা। সমীকরণে কি পাবো? সমীকরণে এই যে আমি এটাকে রেখে দিয়েছিলাম, দেখো, তাহলে T0 2π/ω0, তাহলে 2π, ω0 মানে √g/r, উল্টে দাও √r/g। এটাও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে দেখো, এখান থেকে আমরা অনেক কিছু শিখে ফেললাম। ছোট করে বলে দিই, পৃথিবীর যে আহ্নিক গতি, তার জন্য ফাই অক্ষাংশে অভিকর্ষ ত্বরণ ছোট g মাইনাস r⍵² cos স্কয়ার ফাই। নিরক্ষরেখায় অভিকর্ষ ত্বরণের যে হ্রাস, সেটা সব থেকে বেশি। মেরুতে কোনো পরিবর্তন নেই। হলো, পৃথিবীর আহ্নিক গতির কৌণিক বেগ যদি বেড়ে যায় বর্তমানের থেকে, তাহলে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কমে যাবে। পৃথিবীর আহ্নিক গতি যদি হঠাৎ স্তব্ধ হয়ে যায়, তাহলে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ বেড়ে যাবে। আর পৃথিবীর আহ্নিক গতির কৌণিক বেগ বর্তমান বেগের 17 গুণ হলে নিরক্ষরেখায় কোনো ব্যক্তি বা বস্তু ভারহীন হবে। তখন পৃথিবীর এই যে আহ্নিক গতি, তার পর্যায়কাল, তার সমীকরণ কি? 2π√r/g। মানে কত? 1.41 ঘন্টা। আজকে যে ক্লাসটা আমরা আলোচনা করলাম, তোমরা বাড়িতে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আমি পুরোটাই এই যে সৃষ্টি প্রকাশনের 11-এর সেকেন্ড সেমিস্টার বই, এখান থেকে আলোচনা করেছি। তোমরা যদি বইটা সংগ্রহ করে নাও, উপকৃত হবে। আমি আবার পরবর্তী ক্লাসে এর পর থেকে আলোচনা করব। তবে যেটা আলোচনা করলাম, প্রত্যেকে খুব ভালো করে প্র্যাকটিস করবে। যেগুলো মনে রাখার, সেগুলোকে বারবার পড়ে মনে রাখার চেষ্টা করবে। আর আবার বলছি, ক্লাস তোমাদের কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও। তোমাদের যদি
কোনো থিওরি সম্পর্কে আলোচনা করার দরকার পড়ে, কোনো অঙ্ক আলোচনা করার প্রয়োজন পড়ে, তোমরা সেই থিওরি বা সেই অঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দাও। আমি পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব এটা আলোচনা করার। সকলে ভালো থেকো।